ফ্যাসিস্টকে কে পছন্দ করে? ফ্যাসিস্ট আমি হতেও চাই না, পছন্দ করতে চাই না, ফ্যাসিস্টকে অনুমোদনও দিতে চাই না, কিন্তু বারবার ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের সহযোগী, ফ্যাসিস্টের অমক। তো ফ্যাসিস্টকে যোগ দেওয়ার সময় মজা লাগে, ফ্যাসিস্টের ভোট নেওয়ার সময় মজা লাগে, ফ্যাসিস্টকে ইউনিয়ন পরিষদের প্রার্থী ঘোষণা করার সময় মজা লাগে। এই বাস্তবতাগুলো এরা কিভাবে অস্বীকার করে? আমি এটাই আমার মাথায় আসে না। শেখ হাসিনা ফেরত আসবে কি আসবে না সেটা শেখ হাসিনা জানে, তার দল জানে। আমি আওয়ামী লীগও করি না, আমার সারা জিন্দেগিতে জীবনে কোনোদিন জামাত ইসলামও করবো না। অতএব এই দুটো দলের কর্মকাণ্ড এবং অ্যাটিটিউড যেহেতু হুবহুব এবং তারা একজন আর একজনের সাথে শরিক। এই নির্বাচনে আপনি দেখেন যে দীর্ঘ 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এরকম একটা বদ্ধ পরিবেশের মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি বিগত 16টি বছর, 17টি বছর। তারপরে একটা নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে ভোট প্রদান করেছে প্রায় 60% মানুষ। 17 বছর ব্লক ছিল, ব্লক থাকার পরে যখন এটা ওপেন হলো, এই ওপেন পরিস্থিতির মধ্যে 60% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে। আপনি বিগত 4-5টা নির্বাচন অ্যানালাইসিস করেন, এই ভোটের যে রেশিও, এটা কিন্তু মোটা দাগে 60 থেকে 75 এর মধ্যেই ছিল। তো সেই জায়গা থেকে 60% মানুষ ভোট দিয়ে যে নির্বাচনটি সম্পূর্ণ করলেন, সেই নির্বাচনকে আপনি বলছেন যে বড় একটা অংশ এই নির্বাচনে নাকি অংশগ্রহণ করে নাই। হোয়াট ইজ দিস? যে নির্বাচন নিয়ে সব থেকে বড় বোমাটা ফাটিয়েছিলেন কে? মাহফুজ আলম। কি বলেছিলেন? বলেছিলেন এই নির্বাচনটা একটা ভাগাভাগির নির্বাচন। মাহফুজ আলমকে, যাকে জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসাবে আমাদের সব থেকে বড় ইমাম ডক্টর ইউনুস আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন। কিন্তু এটি ফারুক ভাইরা বলবেন না। ফারুক ভাইরা বলবেন কেন মরাকে মারো কেন, বলে নড়ে চড়। অ্যাডভোকেট পাপি, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা রাজনীতিতে যখনই পালাবদল ঘটে তখনই আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর যে সুর, সেই সুরেও এক ধরনের একটা পরিবর্তন আসে। সংসদে এখন আমরা দেখতে পাচ্ছি বেশ অ্যাক্টিভ সংসদ, সব রাজনৈতিক দলরাই কথা বলছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা, এমপি মন্ত্রী যারা আছেন, সদস্যরা, তারা সকলেই সরব সব কিছু নিয়ে। জামাতের রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জামাত সংসদে সরকারের সঙ্গে একরকম সুর মিলায় কথা বলে, অথবা কোনো অমিল থাকলেও মতের সেটাকেও এক ধরনের সুন্দরভাবে সেটা উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু রাজনীতির মাঠে অর্থাৎ সংসদ থেকে বের হলেই তাদের কথা সুর পাল্টে যায়। আমরা শুনতে পাচ্ছি যে সরকারকে এক ধরনের আলটিমেটাম দেওয়া হচ্ছে যে আরও একটা গণঅভ্যুত্থান হতে পারে। অর্থাৎ রাজনীতিতে এই যে ক্যামোফ্লেক্স তৈরি করা, এটা জামাতের এক ধরনের রাজনৈতিক বৈশিষ্ট্য কিনা? জামাত এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেরা আলোচিত হতে চায় এবং নিজের অবস্থানে জানান দিতে চায়, এবং নিজেরা মনে করে যে এরকমভাবে কথা বললে নিজেরা মানে পরাক্রমশালী, শক্তিশালী এবং বীরত্বের পরিচয় এই কথাবার্তার মাধ্যমে দেওয়ার চেষ্টা করে। আপনি 86 সালে যখন পার্লামেন্টে নির্বাচনে জামাত গেছে, তখন কিন্তু জামাতের কোনো পার্লামেন্টে কোনো অবস্থানই তারা সৃষ্টি করতে পারেনি। উল্লেখযোগ্য কোনো ভূমিকার কথা ইতিহাস কিন্তু 86 সাক্ষ্য দেয় না। 91 সালে যখন তারা পার্লামেন্টে আসছে, তখন কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেশ, রাষ্ট্র, জাতি, জনগণের সপক্ষে তারা আলোচিত হয়েছে এরকম কোনো একটা বক্তৃতা, কোনো বিবৃতি, কোনো ভূমিকা, কোনো কিছু কিন্তু বলতে পারবে না। 2001 সালে তারা বিএনপির সাথে জোট করে নির্বাচনে এসে দুটো মন্ত্রিত্ব নিয়েছে, পার্লামেন্টেও সেরকমভাবে নিজেদের অবস্থানের জানান কিন্তু তারা দিতে ব্যর্থ হয়েছে। তারপরে দেখেন 8 সালে তারা দুটো এমপি ছিল। আমরা যেভাবে 30 জন এমপির ভিতরে আমরা 2-5 জন যেভাবে আওয়ামী লীগকে সাঁড়াশি আক্রমণ এবং একটা কথা মাটিতে পড়তে দিইনি, তার আগে তুলে নিয়ে কাউন্টার দিয়ে দিয়েছি। কিন্তু সেখানে জামাত নীরব নিথর অবস্থায় একবারে নিশ্চুপ হয়ে তারা তাদের 5 বছর কিন্তু পার করছে। এখন হঠাৎ করে জামাত একটা বিশাল বাঘের মতো গর্জন দিচ্ছে, এবং আমি শুধু পার্লামেন্ট না, মানে জেলায় জেলায় বিভিন্ন যে তথ্য আমার কাছে আছে সাংগঠনিকভাবে ব্যাপক বিশৃঙ্খলা, ব্যাপক উদ্ধত আচরণ এবং মানে কথাবার্তা খুব অশালীন, অসংলগ্ন তারা বলতেছে, এবং প্রত্যেকটা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে। কোনো নির্দলীয় নিরপেক্ষ কোনো অবস্থান, তাদের চিন্তা, চেতনা, বক্তব্য, বিবৃতি, ভূমিকার ভিতরে কিন্তু নাই। এখন ধরেন যে একটা আলিয়া মাদ্রাসার যদি নায়েবে আমির, জেলা নায়েবে আমির যদি সভাপতি হয়, এখন সেটাকে যদি চেঞ্জ করে জেলা প্রশাসককে দেওয়া হয়, মানে আপনি কয়েকদিন আগে পত্রিকায় দেখবেন যে মসজিদের ভিতরে প্রার্থী ঘোষণা দিচ্ছে, 2 দিন পর তো ওই আলিয়া মাদ্রাসার ভিতরে কর্মী সভা করে। তাহলে সরকার কি করছে? সরকার কি তথ্যগুলো সরকারের কাছে দিল, সাথে সাথে ধরেন হাইকোর্টে যে রিট করে ফেললো। এখন বিএনপি সরকার এত বেশি ভদ্রতা, এত বেশি নম্রতা,
এত বেশি বিনয়ী রাজনীতিটা জামাতের সাথে চলে না, কারণ এটা হচ্ছে পদে পদে আপনাকে প্যাচে ফেলতে চায়। যদি মুচকি হাসে সেটাও দেখবেন আপনাকে প্যাচে ফেলার হাসি, আপনাকে যদি দাওয়াতি কার্ড দেয় সেটা আপনাকে ট্র্যাপে ফেলার। কিন্তু বিএনপি তো লম্বা সময় ধরে তাদের সঙ্গে রাজনীতি করেছে, বিএনপি তাদের সাথে রাজনীতি করছে, তারা বিএনপির সাথে থেকে রাজনীতি করেছে, কিন্তু বেসিক্যালি অল ওভার বাংলাদেশে জামাত ইসলাম তো সেরকম কিছু ছিল না। যার পর জামাত ইসলাম কি জিনিস বিএনপির সকল স্তরের উচ্চপদস্থ নেতৃবৃন্দের ধারণা কিছুটা ছিল না, কিন্তু একটু কম ধারণাই ছিল। কিন্তু এইবার তারা জামাতের সাথে সরাসরি নির্বাচন করতে যেয়ে জামাত কাহাকে বলে, কত প্রকার ও কি কম বেশি সবাই বেগ পেয়েছে। এবং তাদের আদব কায়দা, আচরণ, ধর্ম ব্যবহার, মিথ্যা কথা, অপপ্রচার, কূটকৌশল, পায়ে লাথি মেরে বাঁধানো, এবং তাদের মিডিয়া সেল যে কি তৎপর এবং কি স্ট্রং অপপ্রচার চালানোর জন্য, গুজব বাহিনী যে কত স্ট্রং এবার কিন্তু টের পেয়েছে। তো যাই হোক, বিএনপি সরকার কে আমি সবারই যেমন জনমনের প্রত্যাশা আছে, আমরা সাধারণ মানুষ, আমাদেরও এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জীবন যতটুকু আছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যাবে। জামাত সম্পর্কে সাবধান হওয়া উচিত, এবং দলের ভিতরে যে জামাতগুলি যেগুলি আছে যত প্রিয়ই হোক, যত আস্থাভাজন আপাতত মনে হোক, এগুলোকে স্টেট বাছাই ছাঁটাই করে মানাস করা উচিত। ধন্যবাদ ফারুক হাসান। এই যে কথাগুলো আমরা শুনলাম, মানে জামাতের এখন যে অবস্থান, আমরা দেখতে পাচ্ছি যে জোটে থাকা বাকি যেই দল তারাও আসলে একই রকম সুরে কথা বলছে। সরকারকে আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন কিনা, নাকি এখনই আবার গণ অভ্যুত্থান, আবার আন্দোলন, আবার বিপ্লব, এই রকম কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত মনে হচ্ছে আপনার কাছে? আসলে দেখেন, গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যেটাই বলেন না কেন, এটা একটা আমি মনে করি চলমান প্রক্রিয়ার মতো। যদিও আমরা সময়, কাল কিংবা এটা ফিক্সড নাও বলে থাকি, বাট গণ অভ্যুত্থান বা বিপ্লব কিন্তু যে কোনো সময় হতে পারে। এখন বিরোধী দল বা যারা এখন সংসদে বিরোধিতা করছেন, বিরোধী দলের ভূমিকায় রয়েছেন, এরা যে গণ অভ্যুত্থানের হুঙ্কার দিচ্ছেন বা বিপ্লবের ডাক দিচ্ছেন, এই বিপ্লবটা আসলে বিএনপির বিরুদ্ধে কিনা আমি তো জানি না, এটা মানে বিরোধী দল ভালো বলতে পারবে। তো বিপ্লব বা গণ অভ্যুত্থান অতীতেও হয়েছে, মানে সরকারকে লক্ষ্য করেই কিন্তু বলা হচ্ছে কথা। আসবো এখন ধরেন ওই যে একটা প্রবাদ বাক্য আমরা পড়েছিলাম যে রাজায় রাজায় লড়াই উলু খাগড়ার জীবন যায়, মানে লড়াইটা হয় দুই রাজার মধ্যে, কিন্তু জীবন যায় উলু খাগড়ার। তো এখন ঠিক ওই প্রবাদটাকে একটু উল্টে দিয়ে আমরা কিন্তু এভাবেই বলতে পারি যে ধরো এই যে বাইরে আমরা যত আলোচনা করি না কেন, আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখতে পাচ্ছি সংসদের ভিতরে সরকারি দল এবং বিরোধী দল অত্যন্ত একটা মধুর সম্পর্কের মধ্য দিয়ে তারা কিন্তু রাজনীতিটা করে যাচ্ছে। বাট বাইরে কিন্তু মনে হয় হম্বিতম্বি, কিন্তু পার্লামেন্টের ভিতরে দেখেন সরকারকে তারা বাহবা দিচ্ছে, প্রশংসা করছে, আবার জায়গা মতো বিরোধিতাও করছে, সেখানে কিন্তু সব ঠিকঠাক। বাট বাইরে হয়তো রাজনৈতিক কারণে। তো সেই জায়গা থেকে আমরা মনে করে থাকি বা বলে থাকি এই কথাটি বারবার যে সরকার এই বিগত 4 মাসে রাজনৈতিকভাবে তাদের প্রতিপক্ষ যারা বা বিরোধী দল যারা, তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো থ্রেট পায় নাই, বা রাজনৈতিক যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মুখোমুখি সরকার এখনো হয় নাই, এবং নিয়ার ফিউচারে হবে বলে কোনো আলামতও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যে নিয়ার ফিউচারে বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এরকম কোনো আলামত নেই। যতই আমরা রাজনৈতিক তর্ক বিতর্ক কথা বলি না কেন, হ্যাঁ সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, ইকোনমিক চ্যালেঞ্জ। আমি একটু রাজনৈতিক দিকটা আপনাকে পড়ে শোনাই। ময়মনসিংহ বিভাগে আয়োজিত সমাবেশে খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, যে পথে গেছেন শেখ হাসিনা সে পথে যাবেন তারেক রহমান। মামুনুল হক তিনি এই কথা বলেছেন, এবং উনি বেশ মানে বড় একটা আয়োজনেই এই কথা বলেছেন। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন জামায়াতের ব্যক্তিদের কথা আমাদের কাছে আছে, আমি চাইলে জামাতের নেতারা বা তাদের জোটের নেতারা কে কি উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে এটা আমি বলতে পারবো না, তাদের বিষয়টা। এখন কথা হচ্ছে এই আপনি বলছেন যে বড় কোনো বাধা দেখছেন না, অর্থাৎ আপনিও তো একজন রাজনীতিবিদ। আমি আসবো ধরেন জামাত ইসলাম বলেন বা তাদের যারা জোট সঙ্গী, তারা তো বিগত সময়েও এরকম বক্তব্য দিয়েছে, হুঙ্কার দিয়েছে। বিশেষ করে যারা আমাদের ইসলামিক দলের নেতা, এরা বরাবরই হুঙ্কার দেয়, এবং তাদের হুঙ্কারে কতটুকু কাজ হয় বা কতটুকু সেটা আপনি বলতে চাচ্ছেন জামাতের হুঙ্কারে আসলে তেমন কোনো বিচলিত হবার কোনো কারণ না। বিচলিত না, বিষয়টা আমরা তো সরকারকে বারবার বলেছি, সরকার যদি জনগণের পক্ষে কাজ করে, জনগণের যে চাওয়া প্রত্যাশা আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করে, আমরা সরকারকে অ্যাপ্রিসিয়েট করবো, বাহবা দেবো, সরকারকে আমরা সাধুবাদ জানাবো, সরকারকে সহযোগিতা করব। আর সরকার যদি জনগণ বিরোধী সিদ্ধান্ত নেয়, জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করি, তাহলে সেটা আমি কেন, আমি আপনি আমরা কেউই সরকারের পক্ষে থাকবো না, স্বভাবতই সরকারের বিরোধিতা করব।
জি। এখন তো আমরা ধরেন গণঅভ্যুত্থানের পূর্বে যে রাজনীতি ছিল, গণঅভ্যুত্থানের পূর্বের রাজনীতি বাংলাদেশে তো আর ফিরে আসবে না। ওই রাজনৈতিক সংস্কৃতি কেউ যদি বাংলাদেশে আবারও নিয়ে আসতে চায়, ওই চর্চাটা আবারও জারি রাখতে চাই, এটা অসম্ভব। আমরা পরিষ্কারভাবে বলেছি। আজকে দেখেন, আজকে কিন্তু জাতীয় সংসদে একজন ক্যাবিনেট মেম্বার, মানে সরকারের একজন ক্যাবিনেট সদস্য, তিনি কিন্তু সরকারের সমালোচনা করে বক্তব্য রেখেছেন। এই যে নতুনত্ব, এই যে গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন রাজনীতির মধ্যে প্রবেশ করেছি, তো সেই জায়গাতে আমরা পরিষ্কারভাবে বলেছি সরকার ভালো কাজ করলে আমরা সাধুবাদ জানাবো, পাশে থাকবো। আর সরকার যদি জনগণ বিরোধী সিদ্ধান্ত নেয়, অবশ্যই আমরা বিরোধিতা করবো। এই যে তেলের এক্সাম্পল দিয়ে শেষ করে 30 সেকেন্ডে, সরকার যখন তেলের দাম বাড়ালেন, তখন তারা বললেন যে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, সুতরাং আমরা বাধ্য। আমরা মেনে নিয়েছি, জনগণ মেনে নিয়েছে, যেহেতু এটা গ্লোবাল প্রবলেম। এখন দেখেন, গত 1 মাসে 3 দফা কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য দাম মানে ইতিমধ্যে কমেছে। এখন প্রত্যেক ব্যারেল তেলের দাম মাত্র $72, যেটা ওই যুদ্ধের সময় ছিল প্রায় $130 পর্যন্ত। কিন্তু আমরা এখন সরকারকে আহ্বান জানাচ্ছি তেলের দাম কমান। এখন সরকার যদি তেলের মূল্য না কমায়, তাহলে আমরা বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলছি, ধন্যবাদ। বাধ্য আমরা। আপনি তো ওই আন্তর্জাতিক বাজারে এক্সাম্পল আনতে পারবেন না। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। সেটি হচ্ছে, এই যে সরকারের যে অবস্থান, এখন একটি নতুন সরকার আসলো বাংলাদেশে, রাষ্ট্র গঠনে একটি নতুন সরকার এখন নির্বাচিত সরকার এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এই অবস্থায় বিরোধী দলের যে আচরণ, সেই আচরণের সঙ্গে সামঞ্জস্য কতটা দেখতে পান সঠিক রাজনীতি, সেটা মাঠে এবং সংসদে? আমরা মনে করি যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী পার্লামেন্টটা এটা রাজনীতির সেন্টার পয়েন্ট হবে, মানুষের স্বার্থে কথা হবে। যে কারণে গণ অভ্যুত্থানটা হয়েছে, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য পার্লামেন্টটা তার দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু এই পার্লামেন্টের একটা বড় চ্যালেঞ্জ আছে, জনগণের পার্টিসিপেশন, ভোটারদের একটা অংশ এই নির্বাচনে নানা কারণে অংশগ্রহণের সুযোগটা পায়নি। তারপরেও যেহেতু একটা পরিবর্তনের ভেতর থেকে পার্লামেন্টে এসেছে, সেখানে কথাগুলো হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, পার্লামেন্টটা কখনো কখনো আমরা দেখি যে একটা মিলেমিশে সমালোচনার জায়গার তুলনায় এ তাকে, সে একে প্রশংসা করছে। আজকে আপনি পার্লামেন্টের সরকার দলের হুইপ আশরাফ উদ্দিন নিজানের বক্তব্য যদি শোনেন, তাহলে রাস্তায় আপনি যেটি একটু আগে বললেন যে এরপরে তারেক জিয়াকে বাংলাদেশ থেকে বিদায় করা হবে, আমরা শুনে আসছি শাহবাগে ঝোলানো হবে, পাকিস্তান যাওয়ার সুযোগ পাবে না, বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, তার কোনো লেশ এর মধ্যে নাই। তিনি বক্তব্য দিয়েছেন, আমি পুরোটা শুনেছি এবং আমার কাছে মনে হয়নি যে তিনি আসলে কোন দলের নেতা। এখন বিএনপির ভেতরেও জামাত মনোভাবাপন্ন অনেকেই আছেন এবং তাদের মধ্যে একটা রাজনৈতিক সংস্কৃতিরও একটা মিল আছে। কারণ জামাত বিএনপির প্রতীক নিয়ে যেমনি নির্বাচন করেছে, আবার জামাত এবং বিএনপি একসাথে রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু এই সময়কালে মজার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের বিএনপির পাখার নিচে উত্তাপ নিয়ে যে দলটি গড়ে উঠেছে জামাত, সে বিএনপির ডানা ভেঙে দিতে চাইছে। কেন ভেঙে দিতে চাইছে? কারণ তার এক ধরনের শক্তি সে অর্জন করেছে এবং এই কাজটি সে সবসময় করার চেষ্টা করে। আপনি কি মনে করেন যে এই যে 24-এর গণঅভ্যুত্থানের পর দেশে যে একটা পরিবর্তন এলো, এই পরিবর্তনে আওয়ামী লীগের বিদায় বা আওয়ামী লীগের রাজনীতি করার যে সক্রিয়তা, সেটা হারিয়ে ফেলার কারণে স্বাভাবিকভাবেই জামায়াত বা ধর্মীয় অনুভূতি নিয়ে যেই রাজনৈতিক দলগুলো আসলে রাজনীতি করে, তারা বেশি শক্তিশালী হয়েছে এই সুযোগে? প্রথমত, ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো তারা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে। এখন প্রকাশ্যে আইএসের পতাকা, এই ধরনের সংগঠনগুলোর পতাকা নিয়ে সারা দেশব্যাপী দাপিয়ে বেড়ানো যায়, কেউ কাউকে ধরছে না। এবং এক ধরনের ওপিনিয়ন ক্রিয়েট করা হয়েছে যে এখানে আসলে জঙ্গি, উগ্রপন্থা এর কোনো অস্তিত্ব ছিল না কখনো। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মিথ্যা অজুহাত দিয়ে কিছু মানুষকে গ্রেপ্তার করেছে। আসলে কি তাই? বিএনপির শাসনামলে বিএনপি এবং জামাত যখন ক্ষমতায়, তখন তো এখানে শায়ক আব্দুর রহমান অথবা বাংলা ভাইকে উগ্রপন্থার জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশের প্রায় 360টা উপজেলায় বোমা বিস্ফোরণ হয়েছে, এটি তো আর অস্বীকার করা যাবে না। কিন্তু একটা সময় হচ্ছে ভয়েসটা এতটা স্ট্রং হয়ে ওঠে যে অনেক সময় সত্য কথাগুলো বলা যায় না, এবং এক ধরনের আলোচনাটা এমনভাবে ফ্লোটা তৈরি করা হয়েছে যে আমাদের এখানে যে উগ্রপন্থার একটা বিস্তার ঘটছে, দেশ এবং দেশের বাইরের থেকে এটিকে প্রমোট করা হচ্ছে, এটা
বলতে যাওয়া মানেই হলো আপনাকে ট্যাগ দিয়ে দিচ্ছে আপনি হচ্ছে ফ্যাসিস্টের পক্ষে কথা বলছেন। এই কারণে আপনি দেখবেন যে অনেকের মধ্যে উদ্বেগ থাকলেও মানুষ এটি বলার সাহসটা পাচ্ছে না। অর্থাৎ জি জি সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশে এই সময়কালে জামাত যখন দেখেছে যে আওয়ামী লীগ অ্যাক্টিভলি মাঠে নেই, তার দীর্ঘদিনের যে স্বপ্ন, সে কিন্তু সবসময় চেয়েছে যে বিএনপির সঙ্গে সহযোগিতাটা নিব, কিন্তু চূড়ান্ত আঘাতটা সে বিএনপিকে করবে। এই কারণে করবে যে মনস্তাত্ত্বিক এবং ভোটারদের মনস্তত্ত্ব প্রায় এক, ভোটের ব্যাংকটা যদি আপনি হিসাব করেন প্রায় এক, এবং জামাত কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে সব থেকে বেশি মিশেছে রাজনৈতিকভাবে, বিএনপির বিরুদ্ধে কথা বলেছে। এখন সে যখন দেখেছে যে মাঠে আওয়ামী লীগ অনুপস্থিত, সুতরাং এই সময়কালে সে টার্গেট করেছে যে গত 1.5 বছরে বিএনপির শাসন করতে গিয়ে অনেক জায়গায় তার যে ভুল, তাদের নেতাকর্মীদের কতগুলো জনবিরোধী আচরণ, সেই সুযোগটা ব্যবহার করেছে এবং তাদের ধোঁকাবাজির জায়গাটা আমি বলে শেষ করে দিব। আপনি খেয়াল করবেন যে ট্যাগ করা, যাকে তাকে তারা ট্যাগ করছে। আপনি আমাদের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তার আপন শ্যালক হচ্ছে জামাত থেকে এবার নির্বাচন করেছে, জামাতের এমপি নির্বাচন করেছে, কিন্তু এটি কি কখনো তারা আলোচনায় আনে না। অথচ আন্দালিব রহমান পার্থ, যে জামাত বিএনপি এই জোটের সঙ্গে আছে, তিনি তার পার্লামেন্টে কখনো যদি জামাতের একটু সমালোচনা করে, সঙ্গে সঙ্গে জামাত নিয়ে আসছে যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের ছেলে, অর্থাৎ আওয়ামী পরিবারের সঙ্গে যে সম্পর্ক, সেই জায়গাটা ওই দিকে তাকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। মানে হলো তাহলে এই জায়গা করে, থেকে একটু অ্যাডভোকেট পাখি আপনার কাছে আসি, যে এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো কি বিএনপির কাছে নেই? অর্থাৎ জামাত যখন আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারে, তখন বিএনপি কেন চুপ থাকে? বিএনপির কাছে কি এই তথ্যগুলো থাকে না? বিএনপি আসলে মানে বানিয়ে না বললেও যেই তথ্যগুলো বিএনপির কাছে আছে বা যে ইনফরমেশনগুলো ভ্যালিড, সেই ইনফরমেশনগুলো নিয়ে কেন আসলে কথা বলতে চায় না, বলছে না? বিএনপি সাংগঠনিকভাবে সাংগঠনিক নীতি নির্ধারণী ফোরাম আছে, সেখানে ওনারা কি আলোচনা করেন না করেন, এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ওই আলোচনার ভিতরে ঢোকাও সম্ভব না, এবং ওখানে যাওয়ারও আমাদের কোনো সুযোগ নেই। যার কারণে এই বিষয় নিয়ে তাদের ইন্টারনাল ব্যাপার বিএনপির, এটা তারা কিভাবে চলবে, তাদের পলিসিটা কি, সেটা ওনাদের বাইরে আমাকে প্রশ্ন করা যেমন অনর্থক এবং উত্তর দেওয়াও আমার কোনো সুযোগ নাই, প্রথমত। আর দ্বিতীয়ত, যে জামাতকে ডক্টর ইউনূস, আপনি তো লম্বা সময় বিএনপিতে ছিলেন। আমি লম্বা সময় যখন বিএনপিতে ছিলাম, তখন বেগম খালেদা জিয়ার সামনেই আমরা এগুলি সমালোচনা করতাম। আমাদের নির্বাহী কমিটির মিটিং যখন হতো, সারা বাংলাদেশের এই ত্রুটি বিচ্যুতিগুলি ওপেনলি আমরা বলতাম। তাহলে এখন কি সেই সুযোগটা কমে এখন সেই মিটিংগুলোই আর হচ্ছে না। মিটিংগুলো না হওয়ার কারণে, স্বাভাবিক কারণে, এখন যে কিছু কিছু অঙ্গ সংগঠনের হচ্ছে, তারা আসলে কি বলে না বলে ওইখানে তারা আমরা যেতে পারি না, অঙ্গ সংগঠনের মিটিং, যার কারণে আমরা আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। এখন এইখানে যথার্থই বলেছে ভাই যে এখানে জামাতকে ডক্টর ইউনূস পরিকল্পিতভাবে বিরোধী ধারায় বসানোর পর, এই পার্লামেন্টে বিরোধী ধারার পর, আমি বিএনপির সত্যি আমার মানে আমি অবাক হয়ে যাই যে বিএনপির 1-2 সংসদ সদস্য মানে জামাতকে তেল মারা পাম মারা নিয়ে দেখি বেশি ব্যস্ত হয়ে থাকে, এবং বিএনপি আর জামাত একবারে দুই ভাই। এটা বারবার 2টা পার্লামেন্ট বসলো, 2টা পার্লামেন্টেই দেখি প্রকাশ করার ব্যাপক তার প্রবণতা। তো আবার আমরা ভিন্ন সুর না, ওই 2-1 কথা আমি বলছি যে ব্যাপক তাদের প্রবণতা। এখন এইটা একটা ভালো হলো যে জামাত বিরোধী দল হওয়ার কারণে বিএনপির ভিতরে বিএনপিকে আন্ডার এস্টিমেট করে একটা বিএনপির প্যারালাল শক্তি হিসেবে জামাতকে পার্লামেন্টে বয়ান করার যে ব্যক্তিগুলি, এগুলোকে বিএনপি নীতি নির্ধারকদের চিহ্নিত করার একটা সুযোগ হলো, এবং তারা এইভাবে বয়ান করে তাদের পারপাসটা যথার্থ হচ্ছে না আসলে দলকে ছোট করা হচ্ছে, দলের পারপাস সার্ভ হচ্ছে, রাষ্ট্রের পারপাস সার্ভ হচ্ছে, জনগণের পারপাস সার্ভ হচ্ছে না ওই বিরোধী দলের পারপাসটা সার্ভ হচ্ছে, এটা যাচাই বাছাই করার সুযোগ হচ্ছে, সুবিধা হচ্ছে, এবং ওনাদেরকে প্রশ্নের সম্মুখীন দলের তরফ থেকে করা উচিত যে দলের ভালোটা প্রকাশ করো, দলের যেটা খারাপ হচ্ছে সেটা সংশোধনের চেষ্টা করো। কিন্তু এইখানে এই একটা দল যে যখন তখন আমাকে বলছে লন্ডন পাঠাবে, যখন তখন বলছে আন্দোলন করে খেদাবো, যখন তখন বলছে আমার কোনো অস্তিত্ব নাই, তার সপক্ষে বয়ান উন্মুক্ত ওপেন পার্লামেন্টে, এইটা আমার কাছে খুব পীড়াদায়ক
হৃদয় বিদারক, কষ্টকর একটা জিনিস। ধন্যবাদ আপনাকে ফারুক হাসান। আমরা আসলে যেই রাজনৈতিক অবস্থার কথা শুনলাম, সাধারণ মানুষ অথবা ভিন্ন আরেক মতের রাজনীতি করা একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের অবস্থান এখন আসলে কেমন হওয়া উচিত? সংসদ থেকে আমরা কি তথ্য পাচ্ছি সেটার উপর নির্ভর করব, নাকি মাঠে যে উত্তপ্ত অবস্থা সেখান থেকে সাবধান হব? দেখেন, বাংলাদেশের রাজনীতি দুটো প্যাটার্নে চলে, একটা সংসদীয় রাজনীতি, আরেকটা হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলোর যে নিয়মিত প্যাটার্ন বা সাংগঠনিকভাবে যে দলগুলো পরিচালিত হয়। এখন দেখেন, এখানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই 54 বছরে আমরা কিন্তু নিয়মতান্ত্রিক ধারা রাজনীতি বাংলাদেশে দেখি নাই। বাট এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুরোপুরি না হলেও কিছুটা নিয়মতান্ত্রিক পন্থার যে রাজনীতি এখানে আমরা প্রবেশ করেছি। আমি বলবো না যখনই ফুলফিল হয়েছে, বাট আমরা প্রবেশ করেছি। কিন্তু আমার ভাই শরীফুজ্জামান তিনি যে ধরনের এখানে বক্তব্য দিয়ে মানে শুরুটা করলেন, আমার মনে হলো যে তিনি কিছুটা জামাতের টোনে কথা বলার চেষ্টা করছেন কিনা, আই ডোন্ট নো। দেখেন, এই নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে মোটা দাগে খুব একটা আপত্তি নেই, এবং বিএনপি বারবার বলেছে যে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছে, এবং মানুষ এতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট প্রদান করেছে যেটা আসলে অবিশ্বাস্য। এবং এই নির্বাচনে আপনি দেখেন যে দীর্ঘ 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, এরকম একটা বদ্ধ পরিবেশের মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি বিগত 16টি বছর, 17টি বছর। তারপরে একটা নির্বাচন অনুষ্ঠিত হলো, এই নির্বাচনে ভোট প্রদান করেছে প্রায় 60% মানুষ। 17 বছর ব্লক ছিল, ব্লক থাকার পরে যখন এটা ওপেন হলো, এই ওপেন পরিস্থিতির মধ্যে 60% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট দিয়েছে। আপনি বিগত 4-5টা নির্বাচন অ্যানালাইসিস করেন, এই ভোটের যে রেশিও এটা কিন্তু মোটা দাগে 60 থেকে 75 এর মধ্যেই ছিল। তো সেই জায়গা থেকে 60% মানুষ ভোট দিয়ে যে নির্বাচনটি সম্পূর্ণ করলেন, সেই নির্বাচনকে আপনি বলছেন যে বড় একটা অংশ এই নির্বাচনে নাকি অংশগ্রহণ করে নাই। হোয়াট ইজ দিস? অবশ্যই অংশগ্রহণ করেছে, আর যারা অংশগ্রহণ করতে পারে না তারা ফ্যাসিস্ট, বাংলাদেশ বিরোধী শক্তি। তাদেরকে এখানে লিগালাইজ করার কোনো চেষ্টা কেউ যদি করে থাকে, আমরা এটা কখনোই প্রশ্রয় দেব না, সাপোর্ট দেব না। আমার আপা খুব চমৎকার ভাবে বলছেন জামাত ইসলাম কেন বিরোধী দল হলো। তাহলে আচ্ছা বলেন জামাত হলো না, তাহলে কে হবে এখানে? আপনারা সিলেক্ট করে দেন। আপনারা আবার গণতন্ত্রের কথা বলছেন, আমি নিজেও বলছি না যে জামাত হবে না XYZ। গণতন্ত্রের মূল বক্তব্যই হচ্ছে জনগণ যাকে সাপোর্ট দিবে সেই হবে। এখন বিরোধী দলও তো বলছে যে বিএনপি তো 213টি আসন পাওয়ার কথা না, তাহলে আপনি এটাকে কি বলবেন? জনগণ ভোট দিয়েছে, বিএনপি একচ্ছত্র ক্ষমতা নিয়ে সরকার গঠন করেছে, এটা জামাতের দয়া কিংবা অমুকের দয়া নিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। ঠিক একইভাবে জনগণ ওদের ভোট দিয়েছে, ওটা ওই 77টা এমপি নিয়ে বিরোধী দলে গেছে। এখন আপনারা কি আসলে এই বক্তব্যের মাধ্যমে আড়ালে আবডালে এটা চান কিনা যে আসলে আওয়ামী লীগ বিরোধী দলের চেয়ারে থাকলে ভালো হতো? এটা খোলাসা করে বলে দেন না যে আসলে জামাত টামার দরকার নাই, আওয়ামী লীগ হলে ভালো। আমি একবার স্টেট ফরওয়ার্ড কথা বলি, একবার শেষ করি। এই যে আশরাফুদ্দিন নিজাম ভাইয়ের কথা বললেন এখানে, আমি মনে করি এই পার্লামেন্টে এখন পর্যন্ত বিএনপির মধ্যে যে কয়েকজন পার্লামেন্টারিয়ান বক্তব্য রেখেছেন তার মধ্যে সবচাইতে একবারে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন আশরাফুদ্দিন নিজাম ভাই, এবং তারা কোনোভাবেই ধর্মীয় উগ্রবাদকে সাপোর্ট করেন না, এবং কেউ যদি ধর্মকে কটাক্ষ করতে চান এটাকেও তারা প্রশ্রয় দেন না। আমি পবিত্র এই আল কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি বরদাস্ত করব না। ধন্যবাদ আপনাকে ফারুক হাসান। 24-এ পলাতক শেখ হাসিনা আবার দেশে ফিরে আসতে পারে। আজকেই গণমাধ্যমে এরকম একটা সংবাদ এসেছে, ইন্ডিয়ান সংবাদ গণমাধ্যমের একটি বরাত দিয়ে, যে এবছরের মধ্যে শেখ হাসিনা ফিরতে পারেন। এমন অবস্থায় সাধারণ মানুষের কাছে দেশের পরিস্থিতি নিয়ে কি বার্তা যায়? ধন্যবাদ। আমি কি ফারুক ভাইয়ের মতন চিৎকার করে বলবো নাকি আস্তে আস্তে বলবো? আমি আস্তে আস্তে বলছি। প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এখানে আছে, এটা রিয়েলিটি, এবং আছে বলে গভীর রাতে, দিনের বেলা আপনি ফ্যাসিস্ট বলছেন, গভীর রাতে ভোটের আগে তার কড়া নাড়ছেন এবং তার কাছে ভোট চাইছেন। কোথায় কোথায় চেয়েছেন আমি 40টা উদাহরণ দিতে পারবো, কিন্তু সময়ের কারণে আমি দিতে পারছি না। এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে গতকালকে মৌলভীবাজারে এক থানা ছাত্রলীগের সেক্রেটারি, তার শ্বশুর বাড়িতে আমাদের গণ অভ্যুত্থানের 2 হিরো সার্জিস আলম আর নাসির উদ্দিন পাটোয়ারি, তার বাড়িতে গিয়ে ভিডিও ছবি এগুলো আমরা দেখছি। তখন ছাত্রলীগের গন্ধ আপনাকে কোনো সমস্যা করে না। আপনি যখন প্রয়োজন হয় তখন আওয়ামী লীগকে বুকে টেনে নিতে পারেন। বাংলাদেশে 5 আগস্টের পরে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, এই কথাটা প্রথম জামাতের আমির বলেছে, তখন আপনার কোনো সমস্যা হয়নি। গত জুলাইয়ের সময় এই ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলা মেজর আখতারুজ্জামান যখন জামাতে আসে তখন আপনাদের কোনো প্রবলেম হয় না। এখন পর্যন্ত যে আখতারুজ্জামান অনবরতভাবে তিনি বলে যাচ্ছেন যে এখানে আওয়ামী লীগ রিয়েলিটি, আওয়ামী লীগ চলে আসবে, এবং তার মতন বোল্ডলি
শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে না, তারপরেও আখতারুজ্জামান তিনি ফ্যাসিস্টের দোসর না। আমি যদি বলি, আপনি যদি বলেন যে নির্বাচন নিয়ে সব থেকে বড় বোমাটা ফাটিয়েছিলেন কে? মাহফুজ আলম। কি বলেছিলেন? বলেছিলেন এই নির্বাচনটা একটা ভাগাভাগির নির্বাচন। মাহফুজ আলমকে, যাকে জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসাবে আমাদের সব থেকে বড় ইমাম ডক্টর ইউনুস আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন। কিন্তু এটি ফারুক ভাইরা বলবেন না। ফারুক ভাইরা বলবেন কেন? মরাকে মারো কেন? বলে নড়ে চড়ে না, সেই কারণে। আওয়ামী লীগের এইখানে নাই, ওনারা ওনাদের কথাগুলো বলছেন। আমাদের যে সম্ভাবনাটা আমরা নষ্ট করেছি। জুলাইয়ের পরে জুলাইয়ের শক্তিকে আমরা বিভক্ত করেছি। বিএনপির একটা নেতাকে আপনি খেয়াল করে দেখবেন, মির্জা আব্বাস, তাকে টার্গেট করে যেভাবে তার বিরুদ্ধে একটা প্রচার চালানো হয়েছে, সালাউদ্দিন আহমেদ, তার বিরুদ্ধে প্রচার চালানো হয়েছে। একজন বিএনপির জনপ্রিয় যে নেতারা এবং জুলাইয়ের পক্ষে যারা ভূমিকা রেখেছিল, জুলকারনাইন শাহের বলেন, তাসনিম খলিল বলেন, ডাক্তার জাহিদ বলেন, এটা কারা করেছে? এটা এরা করেছে। কেন করেছে? আমি আপনাকে বলি, জামাত কখনো বিএনপিকে স্বাভাবিকভাবে মেনে নেবে না। কারণ জামাত মনে করে তার রাজনীতির ক্ষমতার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। একই পোলের কাছাকাছি ভোট ব্যাংক যেহেতু, জামাত সবসময় চাইবে যাতে বিএনপিকে কিভাবে ধরাশায়ী করা যায়। এবং আপারকে আমি মনে করিয়ে দেই, জামাত যখন সুযোগ পাবে চূড়ান্ত আঘাতটা করবে বিএনপি, এবং জামাত সেই প্রস্তুতিটা। ফারুক হাসান, 1 মিনিটে আপনি কিছু বলতে চান যদি? না, আমি আসলে একবারে পরিষ্কারভাবে বলি, এখানে জামাত বা ধরেন যে বিএনপি ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের এই ভঙ্গুর বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে। এখন এই বাংলাদেশ বিনির্মাণের যে সময়, এই সময়ে বিনির্মাণ কি করে করব আমরা? সবাইকে নিয়ে করতে হবে, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে নিয়ে। এখন আপনি ক্ষমতায় আছেন বা আপনি বিরোধী দলের চেয়ারে আছেন, এখন এই দুই শক্তি যদি একে অপরকে ঠেলাঠেলি, মারামারি, হানাহানিতে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে তো নতুন বাংলাদেশ বিনির্মাণই হবে না। এই যে আজকে যত ধরনের তরিকা ফেরকা যা আলোচনা হচ্ছে, এটা তো স্রেফ ওই হালাহানি ঠানাহানির দিকে আমরা নিয়ে যাচ্ছি। আমরা তো এটা কখনো চাইনি। আমাদের কথা কি, যে গণঅভ্যুত্থানের পরে দীর্ঘ 2টি বছর একটা ইন্টারিম পিরিয়ড পার করেছি। ওই ইন্টারিম পিরিয়ড আসলে গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকে অনেকটাই নষ্ট করে দিয়েছে। তারপরেও যতটুকু আছে আপনি ওই সম্ভাবনাটাকে বাস্তবায়ন করেন, কাজে লাগান। ভাই, এখন ওই কাদা ছোড়াছুড়ি যে আমি বারবার করি যে ইন্টারিম সব নষ্ট করে দিয়েছে, আমি কি বসে থাকবো করে? নো, আমার যতটুকু আছে ততটুকু দিয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশে বিনির্মাণ করে উনি যে গলা বসায় দিচ্ছেন, তো বাংলাদেশকে 55,598 বর্গমাইলকে 34,000 বর্গমাইল করতে হবে না 58,000 বর্গমাইল করতে হবে? বাংলাদেশের সবুজের বুকে লাল পতাকা কি পরিবর্তন করতে হবে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করতে হবে? আজকে নিয়মতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নাকি প্রবেশ করছে। আমি তো মনে করি জুলাই আগস্টের পরে সবচেয়ে বেশি অনিয়মতান্ত্রিক পদ্ধতি, এবং যে যার মতো রাজা, যে যার মতো যাকে খুশি তাকে নিয়ে বিষয় করতে পারে, যে যার মতো তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টক শোয়ে এরকম নিকৃষ্ট নগ্ন আলোচনা আমি আমার জীবদ্দশায় কখনো কোথাও দেখিনি। এই জুলাই আগস্টের পরে আমি ডেকোরামবিহীন, স্তরবিহীন যে সমস্ত কার্যকলাপ দেখছি। ফ্যাসিস্টকে কে পছন্দ করে? ফ্যাসিস্ট আমি হতেও চাই না, পছন্দ করতে চাই না, ফ্যাসিস্টকে অনুমোদনও দিতে চাই না। কিন্তু বারবার ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের সহযোগী, ফ্যাসিস্টের অমক। তো ফ্যাসিস্টকে যোগ দেওয়ার সময় মজা লাগে, ফ্যাসিস্টের ভোট নেওয়ার সময় মজা লাগে, ফ্যাসিস্টকে ইউনিয়ন পরিষদের প্রার্থী ঘোষণা করার সময় মজা লাগে। এই বাস্তবতাগুলো এরা কিভাবে অস্বীকার করে? আমি এটাই আমার মাথায় আসে না। শেখ হাসিনা ফেরত আসবে কি আসবে না সেটা শেখ হাসিনা জানে, তার দল জানে। আমি আওয়ামী লীগও করি না, আমার সারা জিন্দেগিতে জীবনে কোনোদিন জামাত ইসলামও করবো না। অতএব এই দুটো দলের কর্মকাণ্ড এবং অ্যাটিটিউড যেহেতু হুবহুব, এবং তারা একজন আরেকজনের সাথে শরিক, এবং প্রত্যেকটা জায়গা তারাই তাদের পরিপূরক। অতএব এইখানে আমার অবস্থানটা হবে যে বাংলাদেশি তার অস্তিত্ব, আপন অস্তিত্ব প্রজ্বলিত হয়ে আছে। এই প্রজ্বলিত বাংলাদেশকে যারা অন্ধকারাচ্ছন্ন করতে চায়, যারা 45 জন মাদ্রাসার ছাত্রী যদি 45 জনই হুজুরের কাছে ধর্ষিত হয়, 21 জন ছাত্র যদি বলৎকারের শিকার হয় তার মাদ্রাসার কাছে, সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে তো দালিয়া মাদ্রাসা আছে, সবগুলার সভাপতি যদি জামাত ইসলামের আমির আর নায়েবে আমিররা হয়, তাহলে বাংলাদেশে ওগুলা যখন পরিবর্তন করতে যাবেন তখন তাদের দলীয়করণ চিৎকারে সরকারকে হুমকি দিচ্ছে।
আজকে ডাক্তাররা ডাক্তারি পেশাবাদ দিয়ে যখন দাড়ি পাল্লার ভরছে বেড়াচ্ছে, বাড়িতে বাড়িতে যে ক্যাম্পেইন করছে, তারাই আবার প্রিজাইডিং, তারাই আবার পুলিং, তো তাদেরকে যদি বদলি করে তাহলে সরকার কি দোষটা করেছে? সরকার কি দোষটা করেছে? আর কোরআন মুসলমানদের পবিত্রতম গ্রন্থ, এইটা পার্লামেন্টে চিৎকার দেওয়ার কিছু নাই, এটা মসজিদে মসজিদে চিৎকার দেওয়ার কিছু নাই। এইটা যত বেশি স্লোগান দিবে, নিজে কোনো একটা পক্ষকে যে মানে ইয়ে করছে, প্রশংসায় পঞ্চমুখ করানোর চেষ্টা করছে, এটাই তার আসবে। একমাত্র গ্রন্থ কোরআন মুসলমানদের, গীতা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের, বাইবেল হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের। এগুলো নিয়ে বক্তৃতার কিছু আছে নাকি? চিরন্তন সত্য, যেমন সূর্য পশ্চিম দিকে উঠে আর উদয় যায়, এটা যেমন চিরন্তন সত্য, কোরআন পবিত্রতম গ্রন্থ মুসলমানদের, এটাও সত্য। আজকে মসজিদে কর্মী সভা হচ্ছে, প্রার্থী ডিক্লেয়ার দিচ্ছে জামাত ইসলাম, মসজিদকে অপবিত্র করছে। এই অপবিত্র করার আইন পাস করা উচিত, যাতে অপবিত্র করতে না পারে, এবং মসজিদ কোন রাজনৈতিক সংগঠনে কর্মী সভার মাঠ হতে পারে না। একদমই তাই। দেশ এবং দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসলে আমি 30 সেকেন্ড একটু অ্যাড করতে চাই। আমাদের সমস্যা, আমাদের পাপি আপা, আমাদের প্রিয় আপা, আপার ধন্যবাদ। আমাদের